শপথ নিলেন নতুন সিইসি সহ 4 কমিশনার। তত্ত্বাবধায়ক সরকার ও না ভোটে একমত সভায় বললেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিটির প্রধান। রাজধানীর বিভিন্ন সড়কে ব্যাটারি রিকশা চালকদের অবরোধ, ধাওয়া পাল্টা ধাওয়া, প্রেস ক্লাব এলাকায় অবস্থান, রাজধানী জুড়ে তীব্র যানজট। নির্বাচনের সাথে সংস্কারের সম্পর্ক নেই মন্তব্য মঈন খানের। সদ্য পাশ করা বেকারদের 1 বছর ভাতা দিতে চায় বিএনপি, বললেন খসরু। রাজধানীর মিরপুরে সিলিন্ডার বিস্ফোরণে নারী শিশু সহ দগ্ধ 7। নারায়ণগঞ্জে বসুন্ধরায় মিলে গ্যাস বিস্ফোরণে দগ্ধ 10। শুনছিলেন শিরোনাম। স্বাগত। এখন দুপুরে পুরো আয়োজন আপনাদের সঙ্গে আছে আমরা দুজন, আমি শম্পা বিশ্বাস এবং আমি তানজিম শাফিন। শপথ নিলেন প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনাররা। সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথ পড়ান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী বেলায়েত হোসাইন। বেলায়েত, জানাবেন শপথ গ্রহণের পরে কি বললেন প্রধান নির্বাচন কমিশনার? নতুন ইসির অগ্রাধিকার কি হতে চলেছে? ধন্যবাদ শাফিন। এখন পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনার এখনো গণমাধ্যমে কথা বলেননি। আমরা অপেক্ষা করছি তিনি শপথের পর তার প্রতিক্রিয়া জানাবেন। তবে আরও একটি আনুষ্ঠানিকতা রয়েছে। এই শপথ গ্রহণের পর তিনি নির্বাচন কমিশন সচিবালয়ে যাবেন। সেখানে বিকেল 3:30টায় গণমাধ্যমের সঙ্গে তিনি কথা বলবেন। এরপরে আনুষ্ঠানিকভাবে তিনি তার দায়িত্ব গ্রহণ করবেন। একটু বলে রাখতে চাই যে দুপুর ঠিক 1:30 কিছুক্ষণ পরেই প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ আগে প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিনকে তিনি শপথ বাক্য পাঠ করেন। এরপরে বাকি 4 জন নির্বাচন কমিশনারকে শপথ বাক্য পাঠ করেন। এর মাধ্যমেই কিন্তু যে নির্বাচন কমিশনের যে আনুষ্ঠানিক যাত্রা, এই যাত্রা কিন্তু শুরু হয়ে গেল। এখন এই নির্বাচন কমিশনের সামনে অন্যতম বড় চ্যালেঞ্জ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করা। সেক্ষেত্রে এই নির্বাচনের সময়সীমা কি হবে, কবে নাগাদ নির্বাচনের আয়োজন হবে, সেটি আসলে অন্তর্বর্তী সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বোঝাপড়ার উপর অনেকটাই নির্ভর করছে। তবে যারা নির্বাচন কমিশনার হিসেবে আসলো তাদের ব্যাপারে যদি একটু বিস্তারিত বলি, যে যিনি প্রধান নির্বাচন কমিশনার হিসেবে শপথ নিয়েছেন নাসির উদ্দিন আহমেদ, তিনি এর আগে জ্বালানি মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং তথ্য মন্ত্রণালয়, 3টি মন্ত্রণালয়ের সচিবিক দায়িত্ব পালন করেছেন, সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বাফেক্সের চেয়ারম্যান ছিলেন, তিতাসের চেয়ারম্যান ছিলেন, তিনি পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর বাইরেও তিনি সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। অনেকগুলো ব্যাংকের তিনি গভর্নিং বোর্ডের সদস্য ছিলেন, অনেক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। এর বাইরে যারা নির্বাচন কমিশনার হিসেবে শপথ নিয়েছেন বাকি 4 জন নির্বাচন কমিশনার, সেখানে আনোয়ারুল ইসলাম সরকার, তিনি সরকারের সাবেক অতিরিক্ত সচিব ছিলেন। আর এখানে যিনি আব্দুর রহমানের মাসিদ, তিনি জেলা এবং দায়রা জজ ছিলেন। আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ, তিনি সাবেক সেনা কর্মকর্তা, এবং বেগম তহমিদা আহমদ, তিনি যুগ্ম সচিব হিসেবে, সরকারের যুগ্ম সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। সব মিলিয়ে এই নির্বাচন কমিশনের 3 জনই কিন্তু সরকারের সচিবিক পর্যায়ের লোক রয়েছেন, আর বাকি 2 জনের মধ্যে একজন জজ এবং আর বাকি একজন সাবেক সেনা কর্মকর্তা। অর্থাৎ বিগত যেই 3টি নির্বাচন কমিশন আমরা দেখেছি, সেই 3টি নির্বাচন কমিশনের কাঠামোগত দিক থেকে এই নির্বাচন কমিশনের কাঠামো কিন্তু একই রকম রয়েছে। অর্থাৎ 3 জন আমলাতন্ত্রের লোক রয়েছে এবং একজন জেলা এবং দায়রা জজ এবং একজন সেনা কর্মকর্তা, সাবেক সেনা কর্মকর্তা রয়েছেন। এর আগে আমরা দেখেছি যে অনেকগুলো নির্বাচন কমিশনই বিচারপতিদের নেতৃত্বে গঠিত হয়েছে। এখনো এরপরে যেই আমলাদেরকে দিয়ে নির্বাচন কমিশন গঠনের যে রেওয়াজ শুরু হয়েছে, সেই রেওয়াজে কিন্তু এই নির্বাচন কমিশন গঠন হলো। তবে এখানে আসলে দেখার বিষয় যে যারা দায়িত্ব নিয়েছেন তারা কতটা নিরপেক্ষভাবে তাদের দায়িত্ব পালন করে যান, কতটা শক্তভাবে তারা দায়িত্ব পালন করে যান। বিশেষ করে নির্বাচনের সময় আইনশৃঙ্খলা বাহিনীকে তাদের নিয়ন্ত্রণে এনে সঠিকভাবে দায়িত্ব পালন করানো, নির্বাচনের মাঠে জবাবদিহিতা নিশ্চিত করা সহ নানাবিধ দায়িত্ব তাদের রয়েছে। বিশেষ করে ভোটার তালিকা হালনাগাদ, নির্বাচনের আইন কানুন, আইন বিধিবিধান সংস্কারের বিষয় রয়েছে, আইন সংশোধন পরিমার্জনের বিষয় রয়েছে। বিগত আওয়াল কমিশন আইন সংশোধন করে নির্বাচন কমিশনের ক্ষমতা খর্ব করেছে বলে তাদের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, সেই অভিযোগ থেকে নির্বাচন কমিশনকে
কমিশনকে দায়মুক্ত করার জন্য এই নির্বাচন কমিশন কি পদক্ষেপ নেয় সেটি এখন দেখার বিষয়। পাশাপাশি যে ভোট ব্যবস্থা প্রচলিত ভোট ব্যবস্থায় এই নির্বাচন কমিশন কি ধরনের পদ্ধতিতে ভোট ব্যবস্থা গ্রহণ করতে চায় সেটি একটি বিষয় রয়েছে, যেখানে ইভিএম এর প্রকল্পের মেয়াদ শেষ হয়ে গেছে, নতুন করে ইভিএম পদ্ধতি নাকি নতুন কোনো প্রযুক্তি আসবে নাকি সেই ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ হবে, এই আলোচনাগুলো রয়েছে। তো এখন এই নির্বাচন কমিশন দায়িত্ব গ্রহণের পর আমরা অতীতের নির্বাচন কমিশনগুলোর ক্ষেত্রে দেখেছি যে তারা দায়িত্ব নেওয়ার পরই তারা কিন্তু প্রথমেই একটি রোডম্যাপ প্রণয়ন করেছে, নির্বাচনী রোডম্যাপ। সেই রোডম্যাপে তারা কখন নির্বাচনী যে সমস্ত স্টেক হোল্ডার রয়েছে, রাজনৈতিক দল, নাগরিক সমাজের প্রতিনিধি সহ নানা পক্ষ রয়েছে, সেই পক্ষগুলোর সঙ্গে তারা মত বিনিময় করবেন। মত বিনিময় করার পরে তাদের কাছ থেকে প্রস্তাবনা নিয়ে সেখানে আইন সীমানা পুনর্নির্ধারণ সহ নানাবিধ দায়িত্ব, নানাবিধ কার্যক্রম তারা গ্রহণ করবেন। এইগুলো এখন তারা কোন পদ্ধতিতে, কোন প্রক্রিয়ায় তারা এগোতে চায় সেটি এখন দেখার জন্য আমাদের অপেক্ষা। তো আমরা এখন অপেক্ষা করছি প্রধান নির্বাচন কমিশনার কিংবা অন্য যেই 4 জন নির্বাচন কমিশনার রয়েছেন তারা যদি গণমাধ্যমের সঙ্গে কোনো কথা বলেন সেটি পরবর্তীতে আপনার মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করবে। এই ছিল সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জ থেকে নির্বাচন কমিশনারদের শপথের সবশেষ খবর। শপথের মাধ্যমে দায়িত্ব গ্রহণ করলো নতুন নির্বাচন কমিশন, এ বিষয়ে হাইকোর্ট থেকে যুক্ত হয়ে জানাচ্ছিলেন সহকর্মী বেলায়েত হোসাইন। আগের কমিশনগুলো কলঙ্কজনক নির্বাচন করে শপথ ভঙ্গ করেছে, তাদেরকে বিচারের আওতায় আনার ব্যাপারে নাগরিক সমাজ একমত বলে জানান নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। রোববার আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের নাগরিক সমাজের সাথে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের বৈঠক শেষে তিনি কথা বলেন। এই বৈঠকে গভর্নেন্স, ইসির স্বাধীনতা, প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা, আনুপাতিক ও প্রচলিত 2 পদ্ধতিতে নির্বাচন পক্ষপাতিত্ব ছাড়া সীমানা নির্ধারণ করা, ইসির সক্ষমতা বৃদ্ধি, না ভোটের বিধান চালু, নির্বাচনী মামলার দ্রুত নিষ্পত্তি ও ইসির কেনাকাটায় স্বচ্ছতা আনার দাবি জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। অনেক রকম প্রস্তাব আসছে আমাদের কাছে, আমরা সবগুলো বিবেচনা নিচ্ছি। আমরা কোনো ব্যাপারে এখনো সিদ্ধান্ত নেই, সিদ্ধান্ত আমরা নেওয়ার সময় এখনো আসেনি। তো আমরা সবগুলো কথা, সব গুরুত্বপূর্ণ ব্যক্তিদের এবং সব অংশীজনের কথা আমরা নিচ্ছি এবং এগুলো বিবেচনা নিচ্ছি। সো প্লিজ এটা কিন্তু আপনাদের কাছে আমাদের অনুরোধ, যেন এখনও যেই কথাগুলো আমরা বলি এগুলো আমাদের এখনও সিদ্ধান্তের, এগুলোর ব্যাপারে আমরা এখনো সিদ্ধান্তে পৌঁছিনি। হাইকোর্টের নির্দেশনা বাতিল সহ 12 দফা দাবিতে রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করেছেন ব্যাটারি চালিত রিকশা চালকেরা। মোহাম্মদপুর, ধানমন্ডি, গাবতলী, যাত্রাবাড়ি সহ বিভিন্ন জায়গায় অবরোধ করেন তারা। এতে যেসব এলাকায় যানবাহন আটকা পড়ে, এদিকে ঘোষণা অনুযায়ী সকাল 11টায় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে ব্যাটারি চালিত রিকশা চালকরা। নির্দেশনা প্রত্যাহার না হওয়া পর্যন্ত এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন রিকশা, ভ্যান ও ইজি বাইক শ্রমিক ইউনিয়নের নেতারা। এদিকে উচ্চ আদালত থেকে অটো রিকশা নিয়ে যে নির্দেশনা আসে তা বাস্তবায়নে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বিস্তারিত প্রতিবেদনে। রোববার সকালেই গাছের গুঁড়ি ফেলে গাবতলী সদরঘাট এলাকা অবরোধ করে ব্যাটারি চালিত রিকশা চালকরা। জড়ো হয়ে তারা বিক্ষোভ করতে থাকেন। হাইকোর্টে যে দিক নির্দেশনা দিয়েছে যে অটো বন্ধের, এটা আসলে কোনো মতে যৌক্তিক না। গাড়ি দুজি বন্ধ করে একবারে বন্ধ করে দিব, এই বাইরের রাষ্ট্রের থেকে এগুলা জিনিস আনবো আর আমরা টাকা দিয়ে কিনার পরে ব্যবহার করব, এটা বলবে অবৈধ। একই চিত্র দেখা যায় যাত্রাবাড়ি চৌরাস্তায়। ব্যাটারি চালিত রিকশা চালকরা অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে মিছিল করতে থাকেন। এক পর্যায়ে পরিবহন শ্রমিকরা ধাওয়া দিলে ছত্রভঙ্গ হয়ে যায় আন্দোলনরত রিকশা চালকরা। ঘণ্টা 2 পরে পুলিশও তাদের সরিয়ে দেন। এদিকে ঘোষণা অনুযায়ী রোববার বেলা 11টায় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিতে থাকে ব্যাটারি চালিত রিকশা চালক সহ তাদের সমর্থনকারীরা। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হতে থাকেন তারা। স্লোগানে স্লোগানে দাবি দেওয়া তুলে ধরেন চালকরা। আদালতের রায় প্রত্যাহার না করা পর্যন্ত এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন রিকশা, ভ্যান ও ইজি বাইক শ্রমিক ইউনিয়নের নেতারা। দাবি করেন যৌক্তিক রুট পারমিট সহ চালকদের ড্রাইভিং লাইসেন্সের।
রিকশা, ভ্যান ও ইজি বাইক শ্রমিক ইউনিয়নের অবস্থান কর্মসূচিকে সমর্থন করে গান পরিবেশন করে উদীচী শিল্পী গোষ্ঠী। এছাড়াও সিপিবির নেতাকর্মীরাও এতে অংশ নেন। এদিকে এই বিষয়ে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, উচ্চ আদালত থেকে অটোরিকশা নিয়ে যে নির্দেশনা আসে সেটা বাস্তবায়ন করবে আইন শৃঙ্খলা বাহিনী। অটোরিকশাটা বলা যায় যেহেতু এটা উচ্চ আদালতের একটা রায়, এটার ব্যাপারে আমি তো এই মুহূর্তে যদি কোনো একটা উত্তর দিই আপনাদের, এটা হয়তো আমার আবার কন্টেম্প্ট অফ দ্য কোর্টও হয়ে যেতে পারে। এই জন্য এটার ব্যাপারে আমি তো এখন বলতে পারবো না। উচ্চ আদালত থেকে যে নির্দেশনা আসে ওই নির্দেশনার মতোই আমরা কাজ করব। তো আমরা আশা করতে পারি একটা খুব ভালো নির্দেশনা আসবে এবং ওই নির্দেশনার আলোকে আমাদের এই অটোরিকশার এই প্রবলেমটা, এটা সমস্যাটা সমাধান হয়ে যাবে। শহরের ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে ছাত্র ও অবসরপ্রাপ্ত পুলিশ ও সামরিক বাহিনীর সদস্যদের নিয়ে কমিউনিটি পুলিশ গঠনের আলোচনা হয়েছে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রকিবুল রাহাত, এখন, ঢাকা। রাজধানীর যাত্রাবাড়ী, মোহাম্মদপুর সহ দেশের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে ব্যাটারি চালিত রিকশা চালকরা। কোথাও ঘটছে ধাওয়া, হামলা, ভাঙচুরের ঘটনা। শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে চালকরা। এ নিয়ে বিস্তারিত জানাতে শহীদ মিনার এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সানি মৃধা। চলে যাচ্ছি তার কাছে। সানি, সবশেষ পরিস্থিতি জানাবেন, পাশাপাশি জানাবেন কথা বলার জন্য প্রশাসন বা পুলিশের পক্ষ থেকে কেউ এসেছে কিনা। শম্পা, আপনাকে জানিয়ে রাখি যে সকাল থেকে প্রেস ক্লাবের সামনে রিকশা, ভ্যান, ইজি বাইক শ্রমিক ইউনিয়নের যে নেতাকর্মীরা অবস্থান করেছিলেন তাদের আহ্বানের সাড়া দিয়ে কিন্তু রাজধানীর বিভিন্ন জায়গা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়েও কিন্তু তারা জড়ো হয়েছেন। তবে দুপুর নাগাদ তারা আজকের মতো এই যে অবস্থান কর্মসূচি তারা স্থগিত করেছে। তারা বলেছে তাদের সাথে আগামীকালকে ডিএমপির কমিশনারের সাথে একটি বৈঠক আছে এবং সেই বৈঠকের প্রেক্ষাপটে কিন্তু তারা আসলে আজকের মতো সেই তাদের যে কর্মসূচি ছিল সেটি স্থগিত করেছে। আমরা যতটুকু এই শ্রমিক ইউনিয়নের, ইজি বাইক শ্রমিক ইউনিয়নের যে নেতা ছিলেন তার সাথে কথা বলেছি, একই সাথে তারা আমাকে জানিয়েছে আদালতের মাধ্যমে এর একটা ফয়সালা করা হবে এবং একই সাথে যেহেতু সরকারি পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে যে তার আলোচনার সিদ্ধান্তটি দেওয়া হয়েছে সেটাকে তারা সাধুবাদ জানিয়েছে। এর ফলে কিন্তু তাদের যে লোক সমাগম ছিল, সকাল থেকে যে ধরনের অবস্থান কর্মসূচি ছিল সেটা এক প্রকার এখন শেষের পথে। অর্থাৎ প্রেস ক্লাব থেকে যারা ছিলেন তারা কিন্তু এরই মধ্যে কিন্তু তারা তাদের ধীরে ধীরে চলে যাচ্ছে। এর আগে যদি আপনাকে বলতে চাই যে বেলা 11টা থেকে কিন্তু প্রেস ক্লাবে তারা অবস্থান কর্মসূচি নেয় এবং ধীরে ধীরে প্রধান সড়কে তারা অবস্থান নিতে থাকে। এর ফলে কিন্তু যানজটের তৈরি হয়, সাধারণ মানুষজন কিন্তু ভোগান্তিতে পড়ে। তবে কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতেও কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরাও সেখানে অবস্থান ছিল। তবে কোনো ধরনের বিশৃঙ্খলা বা কোনো ধরনের সহিংসতা ছাড়াই কিন্তু আজকের দিনের যে ব্যাটারি চালিত রিকশা চালকদের যে অবস্থান কর্মসূচি ছিল সেটি শেষ হয়েছে। তবে এখন পর্যন্ত তারা আনুষ্ঠানিকভাবে কবে নাগাদ এটা তারা পরবর্তী পদক্ষেপ কি, যেহেতু সরকারের পক্ষ থেকে তাদেরকে একটি প্রস্তাব দিয়েছে, তাদের সাথে বসার একটি কথা রয়েছে, সেজন্য কিন্তু তারা পরবর্তী পদক্ষেপ নিয়ে তারা এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি। তবে তারা আশাবাদ যে এই যে তাদের যে দাবি, তাদের যে 12 দফা দাবি বা একই সাথে আদালতের রায় প্রত্যাহারের যে বিষয়টি তারা একটা ইতিবাচক একটি ফয়সালা সরকারের পক্ষ থেকে তারা পাবে বলেও আমাদেরকে আসলে জানিয়েছে। তবে আপাতত এখন পর্যন্ত যদি আমি পরিস্থিতির কথা বলি, তাদের অবস্থান কর্মসূচি প্রেস ক্লাবের সামনে থেকে সরিয়ে নেওয়ার ফলে কিন্তু যান চলাচলের অবস্থা কিছুটা আগের থেকে স্বাভাবিক হয়েছে। একই সাথে তাদের প্রেস ক্লাবে এই জাতীয় শহীদ মিনার, কেন্দ্রীয় শহীদ মিনার এখানে যে অবস্থান কর্মসূচির কথা ছিল সেটিও কিন্তু এখন তারা এখান থেকেও সরিয়ে নিয়েছে। অর্থাৎ যেহেতু গুরুত্বপূর্ণ বেশ কিছু স্থাপনা রয়েছে, ঢাকা মেডিকেল, ঢাকা বিশ্ববিদ্যালয়, তো এই জায়গায় আসলে তারা আজকের দিনের যে কর্মসূচি ছিল সেটাও প্রত্যাহার করেছে। অর্থাৎ আগামীকালকে সরকারের পক্ষ থেকে যে আলোচনার প্রস্তাবটি দেওয়া হয়েছে সেই প্রস্তাবের বৈঠক শেষে কিন্তু তারা পরবর্তী কি পদক্ষেপ নিতে পারে সেই বিষয়ে তারা সিদ্ধান্ত নেবে। তবে শম্পা, এই ছিল ব্যাটারি চালিত রিকশা চালকদের অবস্থান কর্মসূচি নিয়ে সবশেষ আমার কাছে। শহীদ মিনার এলাকা থেকে যুক্ত ছিলেন সহকর্মী সানি মৃধা। এদিকে হাইকোর্টের নির্দেশনা বাতিল সহ 12 দফা দাবিতে রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করেছেন ব্যাটারি চালিত রিকশা চালকরা। এতে দেখা দিয়েছে তীব্র যানজট। এ নিয়ে আমরা কিছুক্ষণের মধ্যে আপনাদের খবরাখবর জানাবো। আমাদের সঙ্গে তখন যুক্ত হবেন সহকর্মী জাবেদ আব্দুল্লাহ। এদিকে সুপ্রিম কোর্টে এই মুহূর্তে কথা বলছেন
নবনির্বাচিত নির্বাচন কমিশনাররা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। অপরচুনিটি টু সার্ভ দ্য নেশন। দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত, তারা ফ্রি ফেয়ার একটা ইলেকশনের জন্য অনেক সংগ্রাম করেছে, অনেক আন্দোলন করেছে বিগত বছরগুলোতে, এবং অনেকে রক্ত দিয়েছে। আমি তাদেরকে একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ, অ্যান্ড আই উইল ডু মাই বেস্ট ফর দ্যাট। এবং আমি ইনশাল্লাহ কনফিডেন্ট যে আই উইল বি এবল টু ডেলিভার। আমার টিম আছে, আই হ্যাভ এ ভেরি এফিসিয়েন্ট টিম অফ ইলেকশন কমিশনার্স হু আর অ্যারাউন্ড মি নাও। তো ইনশাল্লাহ আমরা সবাই মিলে, আপনাদের সবার সহযোগিতা নিয়ে কিন্তু আমাকে করতে হবে। আমরা একা পারবো না, কিন্তু সহযোগিতা লাগবে, রাজনৈতিক দলগুলোর সহযোগিতা লাগবে, সবার সহযোগিতা নিয়ে ইনশাল্লাহ আমরা এই জাতিকে একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন আমরা ইনশাল্লাহ উপহার দেব। এখন সংস্কার কমিশন কাজ করছে, সেই পর্যায়ে আপনারা কি এই কমিশনের সংস্কার কাজ শেষে না করবেন, নাকি আপনারা দেখবেন যে কি অবস্থা? দেখেন, সংস্কার একটা চলমান প্রক্রিয়া, কিন্তু একটা ইলেকশন করতে গেলে আমাকে তো কিছু এসেনশিয়াল সংস্কার তো লাগবে। ফর এক্সাম্পল একদম ধরেন, এখন নানা রকম কথা হচ্ছে, কেউ বলছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, কেউ বলে যে ফার্স্ট পাস দ্য পোস্ট সিস্টেম, আগের সিস্টেমে ইলেকশন। এটা যদি আপনার কনস্টিটিউশনে যদি এটা যদি ফয়সালা না হয়, আমরা ইলেকশনটা করবো কিভাবে? এখন ইলেকশন করতে গেলে আমার যে ইয়াঙ্গার জেনারেশন যারা ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে বছরের পর বছর, তো তাদেরকে আমার তো ভোটার লিস্টে আনতে হবে। সুতরাং ভোটার লিস্ট করতে হবে, এবং মেবি দেয়ার উইল বি সাম রিফর্মস নিডেড হিয়ার এন্ড দেয়ার। এখন কোথায় কোথায় রিফর্মস দরকার হবে, ইন্টারভেনশন দরকার হবে, সেটা তো আমরা রেডিলি পাবো ইনশাল্লাহ, যেহেতু একটা রিফর্মস কমিশন কাজ করছে ইলেকশন কমিশনকে রিফর্ম করার জন্য। তাদের পরামর্শ আসুক, আমরা দেখি যে কোনটা গ্রহণযোগ্য হয়। এটা যেগুলো গ্রহণযোগ্য হবে সেগুলো বাস্তবায়ন করতে হবে আমাদের। আরও দেখেন, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট রিফর্ম কমিশন কাজ করছে। দে উইল অলসো হ্যাভ লট অফ সাজেশনস অ্যাবাউট দি কনস্টিটিউশন। ভাই, কনস্টিটিউশন ঠিক না করে, I am a product, my team is a product of the constitution. এই কনস্টিটিউশনটা যদি ঠিক না হয়, তাহলে আমাদের যাত্রা তো আমরা এলোপাথারি হয়ে যাবে। কনস্টিটিউশন রিফর্মস কমিশনটা কাজ করছে, সুতরাং এটাও শেষ হোক, সব সুপারিশগুলো আসুক। বেশি দিন তো নাই, ওনারা তো সরকার বলছে ডিসেম্বর পর্যন্ত টাইম দিয়েছে। ইটস নট ফার অ্যাওয়ে, অতি অল্প সময়। আপনারা আশ্বস্ত থাকুন, ইনশাল্লাহ আমাদের নিয়ত সহি। We are confident, inshallah, we will be able to deliver. আর এবারের মতো একটা সুযোগ আগে ছিল না, কি সুযোগ জানেন আপনারা? সেই সুযোগটা হচ্ছে, শুধু আমরা না, রাজনৈতিক দলগুলো যারা ইলেকশন করবেন, 15-16 বছর ধরে বলে আসতেছেন আমরা ভোটের অধিকার চাই, আমরা অবাধে ভোট দিতে চাই। সুতরাং তাদেরকে আমরা সাথে পাবো, এবং তাদের ডিমান্ডটাকে আমরা বাস্তবায়নে সহযোগিতা করব তাদের। সুতরাং আমাদের তো কোনো অসুবিধা নাই, তারাও জাতির কাছে ওয়াদাবদ্ধ। আজকে আর না, আমরা এখন ইলেকশন দিনক্ষণ দিয়ে তো এখন বলা যাবে না, দিনক্ষণ দিয়ে এটা এখন কিছু বলা যাবে না। আমরা কিছু কিছু রিফর্ম যেগুলো দরকার আছে সেগুলো করে আগে আমি দায়িত্বটা নেই, এটা বুঝে নিই, কাজকর্মটা বুঝে নিই। আমাকে এটা বুঝতে তো দিবেন ভাই। প্রধান বিচারপতি কিছু বলেছিলেন না, উনি বলেছেন যে হি উইল গিভ ফুল কোঅপারেশন টু দ্য ইলেকশন কমিশন। আমার হতে পারে এরকম বিশেষ পরিস্থিতি আমার চাকরি জীবনে বহু আসছে। আমি তথ্য মন্ত্রণালয়ের সচিব ছিলাম, জ্বালানি মন্ত্রণালয়ের সচিব ছিলাম, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব ছিলাম। বহু চ্যালেঞ্জ দেখেছি এবং ইনশাল্লাহ সাকসেসফুলি মোকাবেলা করেছি। চ্যালেঞ্জ মোকাবেলা করার সাহস এবং অভিজ্ঞতা আমার আছে। সুতরাং আমি ইনশাল্লাহ যে কোনো ধরনের চ্যালেঞ্জ আসুক, সংশ্লিষ্ট সবাইকে নিয়ে ইনশাল্লাহ উই উইল ওভারকাম দোজ চ্যালেঞ্জেস। থ্যাংক ইউ। সংস্কার কমিশনের সুপারিশ আসা পর্যন্ত অপেক্ষা করবেন? এটা সুপারিশ তো আসে যাবে তো আপনার এই ডিসেম্বরে, টাইম তো বেশি দিন নাই। আওয়ামী লীগ কি নির্বাচনে আনবেন এরকম কোনো ইচ্ছা আছে? এটা ইট ইজ প্রিমেচুর ফর মি টু কমেন্ট অন দিস। অনেক বিতর্ক চলছে, বিতর্কের একটা ফয়সালা হোক,
কিন্তু তাহলে আপনারাও দেখতে পাবেন যখন ফয়সালা হবে। চলুন আমরা যাই, এখন পরে কথা হবে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম। শপথ নিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনারগণ এবং এরপরে অর্থাৎ শপথ নেওয়ার পরে গণমাধ্যমের সামনে কথা বলছিলেন প্রধান নির্বাচন কমিশনার। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। হাইকোর্টের নির্দেশনা বাতিল সহ 12 দফা দাবিতে রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করে রেখেছেন ব্যাটারি চালিত রিকশা চালকরা। এতে দেখা দিয়েছে তীব্র যানজট। এই বিষয়ে জানতে যুক্ত হচ্ছেন সহকর্মী জাবেদ আব্দুল্লাহ। জাবেদ, রাজধানীর সড়কে যান চলাচল পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন? শাফিন, আপনি জানেন 2 সিটি কর্পোরেশনে 5 থেকে 6 লাখ ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল করে। তাদের অনিয়ন্ত্রিত এবং বেপরোয়া চলাচলের কারণে মূলত দেশের উচ্চ আদালত গত 19 নভেম্বর মঙ্গলবার একটি রায় দেয় যে 3 দিনের মধ্যে এই অটোরিকশা মহাসড়কে চলাচল বন্ধ করতে হবে এবং সেটি একটি চিঠিও পাঠায় 2 সিটি কর্পোরেশনের প্রশাসক, ঢাকা মেট্রোপলিটন পুলিশ সহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তার পর থেকেই মূলত এই অটোরিকশা চালক, শ্রমিক এবং মালিকদের একটি অংশ কিন্তু মহাসড়কে বিক্ষোভ করেছে। গত 2-3 দিন ধরে আমরা তেমনটি দেখতে পেয়েছি। আমরা বিক্ষোভকারীদের সঙ্গে আমাদের কথা বলার সুযোগ হয়েছিল। তারা আমাদের যে বিষয়টা জানিয়েছে যে এই যে হাইকোর্টের যে রায়, এই রায়টি বাতিল করতে হবে। কেন নয়, এই যে অটোরিকশা যে খাত, এই খাতের সঙ্গে একটি অর্থনৈতিক সম্পর্ক জড়িয়ে রয়েছে এবং তাদের জীবন জীবিকা, তাদের পারিবারিক যে আয়ের যে মূল উৎস সেটি অটোরিকশা, এটি বন্ধ হয়ে গেলে তারা কর্মহীন হয়ে পড়বে। বিকল্প কর্মের ব্যবস্থা না করে এই অটোরিকশা বন্ধ করলে এটি একটি প্রাণঘাতী সিদ্ধান্ত হবে বলে তারা আমাদেরকে জানিয়েছে। আমরা এখন আছি ধানমন্ডি 27 নম্বর সড়কে। আমরা এখানে দেখতে পেয়েছি যে আড়ংয়ের ঠিক সম্মুখে এবং একই সঙ্গে মানিক মিয়া যে এভিনিউ রয়েছে অর্থাৎ সংসদ ভবনের সামনে, সেখানে কিছু বিক্ষোভকারীরা বিক্ষোভ করছেন, যে কারণে মূলত এই যে মহাসড়ক, এই মহাসড়কে কিন্তু যানজটের সৃষ্টি হয়েছে। যানজটের ফলে যেটি হয়েছে, আমরা পথচারীদের সঙ্গে কথা বলার সুযোগ হয়েছিল, তারা আমাদেরকে জানিয়েছে যে এই যানজটের ফলে গণপরিবহন না পেয়ে অনেকে পায়ে হেঁটেই গন্তব্যে রওনা হয়েছে। উল্লেখযোগ্য যে বিষয় সেটি হলো যে স্কুল এবং কলেজ ফেরত যে শিক্ষার্থী রয়েছে তারা সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন। তাদের কয়েকজনের সঙ্গে আমাদের কথা হয়েছিল, তারা জানিয়েছে গত 2 দিন ধরেই এই যে সমস্যা সেটি তারা সম্মুখীন হচ্ছেন। একই সঙ্গে এই যে যারা আন্দোলন করছেন তাদের সঙ্গে কথা বলার সুযোগ হয়েছিল, তারা জানিয়েছে যে হাইকোর্টের এই যে রায় সেটি খুব দ্রুতই বাতিল করতে হবে। তা না হলে বিকল্প যে কর্মসংস্থান, সেই কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে হবে অটো চালক, শ্রমিক এবং মালিকদেরকে। তা না হলে তারা এই মহাসড়কে এই যে আন্দোলন সেটি তারা চালিয়ে যাবেন বলে কোনো আন্দোলনকারী আমাদেরকে জানিয়েছে। অপরদিকে এটি নিয়ে কিন্তু মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে নগরবাসী, পথচারী, যারা গণপরিবহনে চলাচল করেছেন তারা আমাদেরকে জানিয়েছে যে কর্তৃপক্ষ এবং এই যে আন্দোলন যারা করছে তাদের মধ্যে একটা সমতার সিদ্ধান্ত আসতে হবে। এটি সিদ্ধান্ত না হলে এই সমস্যা সমাধান হবে না বলে কিন্তু তারা আমাদেরকে জানিয়েছে। আমরা দীর্ঘক্ষণই মহাসড়কে ছিলাম, আমরা দেখেছি দীর্ঘ যানজট। আপনি নিশ্চয়ই এখনো আমাদের ক্যামেরায় ছবিতে দেখতে পাচ্ছেন যে গণপরিবহন একেবারেই থমকে আছে, থেমে থেমে গাড়ির চাকা ঘুরছে এবং এই যে যানজট, সেই যানজট কিন্তু দীর্ঘ থেকে আরো দীর্ঘ হচ্ছে। তো এভাবে একটু বলা যায় যে এই আন্দোলন, তারা আমাদেরকে যে বিষয় জানিয়েছে যে হাইকোর্টের রায় বাতিল না হলে এই আন্দোলন তারা চালিয়ে যাবেন, কারণ এর সঙ্গে তাদের রুটি রুজির একটি সম্পর্ক জড়িয়ে আছে। শাফিন, এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। পরবর্তী সংবাদ হয়তো আরও তথ্য নিয়ে আপনার সঙ্গে যুক্ত হব। সহকর্মী জাবেদ আব্দুল্লাহ যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন রাজধানীর বিভিন্ন সড়কে অবস্থান নিয়েছেন ব্যাটারি চালিত রিকশা চালকরা এবং তাদের বিক্ষোভের মুখে তৈরি হয়েছে তীব্র যানজট। এই বিষয় সবশেষ। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অটোরিকশার বিরুদ্ধে শাটডাউন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। একই সঙ্গে 11 দফা দাবি তুলে ধরেন তারা। এই নিয়ে জানাতে বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে যুক্ত হচ্ছেন হুমায়ুন কবির। হুমায়ুন, জানাবেন শিক্ষার্থীদের দাবিগুলো কি? শাফিন, আপনি যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ঠিক প্রশাসনিক ভবনের সামনে। আমার পেছনের যে ভবনটি, সেখানে কিন্তু 53তম আবর্তনের শিক্ষার্থী যারা, মানে আফসানা করিম রাঁচির সহকর্মী যারা, সহপাঠী যারা ছিলেন, তারা কিন্তু সকাল থেকেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছেন। প্রথমে সকাল 7:30টার দিকে তাদের যে মার্কেটিং বিভাগের ভবন রয়েছে সেখানে কিন্তু তারা প্রথমে তালা ঝুলিয়ে দেন। তারপর সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু এই প্রশাসনিক ভবনে আসেন। এখানেই বিসি মহোদয় বসেন। এখানে এসে কিন্তু তারা এই বিসির
এই প্রশাসনিক ভবনেও তালা ঝুলিয়ে দেন। তাদের দাবি রাঁচিকে যারা যে ব্যাটারি চালিত রিকশার মাধ্যমে নিহত করা হয়েছে সেই ঘাতককে দ্রুত গ্রেফতারপূর্বক আইনের আওতায় নিয়ে এসে শাস্তি নিশ্চিত করা সহ 11 দফা দাবিতে কিন্তু তারা তাদের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিয়েছিলেন। পরে উপাচার্য কিন্তু অন্যান্য শিক্ষকদের সাথে করে নিয়ে এসে বিক্ষুব্ধ যেসব শিক্ষার্থী রয়েছে তাদের সাথে কথা বলেন এবং তাদেরকে আশ্বস্ত করেন আগামী 48 ঘন্টার মধ্যে যে ব্যাটারি চালিত যে অটোরিকশার আঘাতে রাঁচি নিহত হয়েছে তাকে খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা করা হবে এবং যে 11 দফা দাবি রয়েছে সেসব দাবিগুলো বাস্তবায়নেও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সাথে নিয়ে উপাচার্য কাজ করবেন এমন আশ্বাসের ভিত্তিতেই কিন্তু কিছুক্ষণ আগে শিক্ষার্থীরা তাদের যে শাটডাউন কর্মসূচি সেটি 48 ঘন্টার জন্য স্থগিত করেছেন এবং তারা বলেছেন 48 ঘন্টার মধ্যে যদি রাঁচি হত্যাকারী কিংবা 11 দফা দাবি মেনে নেওয়া না হয় তাহলে তারা ভবিষ্যতে আরো কঠোর কর্মসূচি নিয়ে এই বিশ্ববিদ্যালয়ে তারা প্রদক্ষিণ করবেন। এই ছিল রাঁচি হত্যার সর্বশেষ পরিস্থিতি নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ। সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী হুমায়ুন কবির। চট্টগ্রামের মজ্জার টেকে চাকরি হারানো বিভিন্ন ব্যাংক কর্মকর্তারা বিক্ষোভ করেছেন। এতে প্রায় 2 ঘন্টার জন্য বন্ধ হয়ে যায় শাহ আমানত সেতুর যান চলাচল। রোববার সকালে চট্টগ্রামের শাহ আমানত সেতুর সামনে বিক্ষোভ শুরু করেন চাকরি হারানো বিভিন্ন ব্যাংক কর্মকর্তারা। এ সময় যান চলাচল বন্ধ হয়, সৃষ্টি হয় দীর্ঘ যানজট। দুর্ভোগ বাড়ে যাত্রীদের, পায়ে হেঁটে অনেকেই গন্তব্যে যান। পরে সেনাবাহিনী এবং পুলিশের হস্তক্ষেপে সড়ক ছেড়ে দেন বিক্ষোভকারীরা। এতে প্রায় 2 ঘন্টা পর স্বাভাবিক হতে শুরু করে যান চলাচল। প্রয়োজনীয় সংস্কার শেষে অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। রোববার সকালে জিয়াউর রহমানের সমাধিতে ফাতিহা পাঠ ও শ্রদ্ধা নিবেদন শেষে এই আহ্বান জানান তিনি বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া, নির্বাচনের সাথে সংস্কারের কোনো সম্পর্ক নেই। সেজন্য অহেতুক সময় নষ্ট না করার আহ্বান জানান এই বিএনপি নেতা। এই সরকারকে বিএনপি সহযোগিতা করে আসছে জানিয়ে তিনি বলেন, ক্ষমতার জন্য রাজনীতি করে না বিএনপি। এই সরকারের সঙ্গে আমরা সর্বভাবে সহযোগিতা করছি, কিন্তু এই সরকারকে অহেতুক কোনো বিলম্ব করলে হবে না। তাদেরকে অত্যাবশ্যক যে সংস্কার সেগুলো সম্পাদন করে অনতিবিলম্বে বাংলাদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে হবে এবং সেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষের অধিকার মানুষের কাছে ফিরিয়ে দিতে হবে। ক্ষমতায় গেলে সদ্য পাশ বেকারদের 1 বছর পর্যন্ত ভাতা দেয়া হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে রাজধানীতে বাংলাদেশের সর্বজনীন মৌলিক আয়ের কার্যকারিতা মূল্যায়ন নিয়ে এক আলোচনা সভায় তিনি কথা বলেন। অ্যাজ এ পলিটিক্যাল পার্টি আমাদের পক্ষ থেকে আমি যেটা বলেছি, আমাদের চিন্তার মধ্যে আছে যে ওয়েলফেয়ার স্টেটের কনসেপ্টে আমাদের কিন্তু অনেকগুলো 31 পয়েন্ট রিফর্মসের মধ্যে আমরা নিয়ে এসেছি। যারা পড়াশোনা শেষ করে 1 বছর পর্যন্ত চাকরি পাবে না, হুইচএভার ইজ দ্য আর্লিয়েস্ট, ততদিন রাষ্ট্র তাদেরকে একটা ভাতা দেবে। আমার বাংলাদেশের জনগণকে নাগরিক হিসেবে তার একটা ন্যূনতম আয় পাওয়ার অধিকার আছে। সেই অধিকার বোধের থেকে আমি আজকে এই জিনিসটাকে এখানে এনেছি। এইটা এমন কোনো করতে পারতে এই কি সমস্যা আছে, এটা যারা দেশ চালায় এটা তাদের সমস্যা, এইটা বাংলাদেশের নাগরিকের সমস্যা না। বাংলাদেশের নাগরিকের হলো তার অধিকার বোধের থেকে এইটা পাওয়ার সে ন্যায্যতা তাকে দিতে হবে। মিরপুরে একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের 5 সদস্য দগ্ধ হয়েছেন। আগুন ছড়িয়ে পাশের বাসায়ও দগ্ধ হয়েছেন আরও 2 জন। এদিকে বসুন্ধরা পেপার মিলে অগ্নি দুর্ঘটনায় 10 জন দগ্ধ হয়েছেন। আরও জানাচ্ছেন আরিফ হোসেন। শরীরের প্রায় 95% পুড়ে গেছে মিরপুরের বাসিন্দা খলিলের। রোববার ভোররাতে বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে তার সঙ্গে আক্রান্ত পরিবারের অন্য সদস্যরাও। এই ঘটনায় সহধর্মিণীর শরীরের 20% পুড়ে গেছে, আর বড় সন্তান আবদুল্লার 38%। মুন্সিগঞ্জের সদর উপজেলার এই পরিবার ভাড়া থাকতেন মিরপুরের একটি বাসায়। ভোর 4টার দিকে হঠাৎ বিস্ফোরণে কিছু বুঝে ওঠার আগেই দগ্ধ হয় 3 শিশুসহ একই পরিবারের 5 জন। আগুন ছড়িয়ে পড়ে পাশের রুমেও, সেখানে দগ্ধ হয় আরও 2 জন, যাদের একজন স্বপ্না, তার শরীর পুড়েছে 14%, বাকি জনের 6%।
জাতীয় বার্নের চিকিৎসক জানান শ্বাসনালী পুড়ে যাওয়ায় 6 জনের অবস্থা আশঙ্কাজনক। মিরপুর 11-তে গ্যাস লাইন বিস্ফোরণের মাধ্যমে যে রোগীরা আহত হয়েছে তাদের মধ্যে আমাদের এখানে 7 জন এসেছেন। তার মধ্যে 6 জনের অবস্থা আশঙ্কাজনক, কারণ ওনাদের শ্বাসনালী পুড়ে গিয়েছে। 7 জনকে ভর্তি দিয়েছি, 6 জনের মধ্যে 3 জনকে আইসিইউতে শিফট করছি আর বাকিদেরকে এসডিইউতে দিচ্ছি। যেহেতু শ্বাসনালী পুড়িয়ে গিয়েছে, সুতরাং 6 জনের অবস্থাই আসলে আশঙ্কাজনক। 1 জন ভালো আছেন, ওনাকে আমরা ওয়ার্ডে দিচ্ছি। এদিকে এয়ার ফ্রেশনার রিফিল করতে গিয়ে বসুন্ধরা পেপার মিলে অগ্নি দুর্ঘটনায় 10 জন আহত হয়েছে, যাদের মধ্যে 2 জনের শরীরের 20% বেশি পুড়ে গেছে। নারায়ণগঞ্জের একটি ফ্যাক্টরিতে একটা বিস্ফোরণ হয়েছে, সেখান থেকে 10 জন রোগী এসেছে। তার মধ্যে ম্যাক্সিমামেরই হচ্ছে হাত এবং পা পুড়েছে, তাদের শ্বাসনালী পুড়েনি। 2 জন রোগীর হচ্ছে একজন 20% এবং একজন 23%। তো ওনারা আশঙ্কাযুক্ত, বাকিরা আশঙ্কা মুক্ত। তবে পেপার মিলের এই দুর্ঘটনায় 2 জন ছাড়া বাকি কেউ আশঙ্কাজনক অবস্থায় নেই বলে জানিয়েছে দায়িত্বশীল চিকিৎসক। আরিফ হোসেন, এখন, ঢাকা। পদ্মা সেতু দিয়ে পরীক্ষামূলকভাবে ঢাকা খুলনা রুটে ট্রেন চলাচল শেষ হয়েছে। পুরো 4 ঘন্টায় ট্রেন পৌঁছে যায় খুলনা রেলওয়ে স্টেশনে। পরে গণমাধ্যম কর্মীদের কাছে নতুন এই রুটে আনুষ্ঠানিক ট্রেন চলাচলের বিষয়টি তুলে ধরেন রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত। ঢাকার কমলাপুর রেল স্টেশন রোববার সকাল 9:10 12টি বগি নিয়ে স্টেশন ছাড়ে ঢাকা খুলনা নতুন রুটের ট্রায়াল ট্রেন। সবশেষ ট্রায়াল হিসেবে সরেজমিনে পর্যবেক্ষণ করতে ট্রেনের যাত্রা সঙ্গী হন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক, রেলপথ মন্ত্রণালয়ের সচিব এবং সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা সহ প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা। ট্রেনটি পদ্মা সেতু অতিক্রম করে ফরিদপুরের ভাঙ্গা, গোপালগঞ্জ, নড়াইল ও যশোর হয়ে দুপুর 1:10 খুলনা রেলওয়ে স্টেশনে পৌঁছায়। যাত্রা বিরতি ছাড়াই মাত্র 4 ঘন্টায় পৌঁছে যায় রেলটি। এ সময় স্টেশনে স্টেশনে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের উচ্ছ্বাস দেখা যায়। অত্যন্ত আনন্দিত ও গর্বিত। আমাদের যাতায়াতের সংক্ষিপ্ত সময়ের জন্য ট্রেন আমাদের খুবই প্রয়োজন। খুব অল্প সময়ে নড়াইল থেকে ঢাকা, আর নড়াইল থেকে খুলনা, বেনাপোল সহ ভারত সহ বিভিন্ন জায়গায় যাতায়াত করা যাবে। খুব শীঘ্রই ট্রেন চলাচল শুরু হয়ে যাচ্ছে, এজন্য আমরা নড়াইলবাসী খুব আনন্দিত এবং গর্বিত। রেলওয়ে বিভাগ জানায়, আগে যমুনা সেতু হয়ে ঢাকা থেকে খুলনা পৌঁছাতে অতিক্রম করতে হতো 418 কিলোমিটার পথ। নড়াইল হয়ে নতুন এই রুট মাত্র 119 কিলোমিটারের। আগের চেয়ে দূরত্ব কমেছে 219 কিলোমিটার। সুতরাং নতুন এই রুট চালু হলে মাত্র 3.5 ঘন্টায় সর্বোচ্চ সুবিধায় ঢাকা খুলনা যাতায়াত করতে পারবেন যাত্রীরা। ট্রেন চলাচল শুরু হলে মোংলা সমুদ্র বন্দর, বেনাপোল স্থলবন্দর এবং দক্ষিণের নদীবন্দরগুলো থেকেও পণ্য পরিবহনের সুবিধা পাবেন ব্যবসায়ীরা। এতে কমবে খরচও। রেল যে একটি গণবান্ধব যাত্রী পরিবহন সেবা, এটি মানুষ যেন অতি দ্রুত এই সেবাটা ভোগ করতে পারে, যত দ্রুত এবং যত অধিক সংখ্যক আমরা দিতে পারি, আমাদের সেই সর্বাত্মক প্রচেষ্টা আছে। অন্যদিকে নতুন এই রুট চালু হলে যাত্রী ও পণ্য পরিবহন সুবিধায় ট্রেনের সংখ্যা বাড়ানো হবে বলে জানান রেলওয়ের মহাপরিচালক। ঢাকা মোংলা সরাসরি ট্রেন চালুর বিষয়টিও গুরুত্ব পাবে বলে জানান তিনি। 200 কোচ আমাদের এটা মোটামুটি একটা পর্যায়ে আছে, যাতে আমরা আশা করছি যত আগামী 6 মাস বা 1 বছরের মধ্যে আমরা পাবো। পেলে আমরা মনে হয় যে আমরা যে চাহিদাগুলো আছে এগুলো আমরা পূরণ করতে পারবো। ডিসেম্বরের প্রথম সপ্তাহেই আনুষ্ঠানিকভাবে ট্রেনটি চলাচল করার কথা রয়েছে। দেশের ইতিহাসে সবচেয়ে বড় এবং ব্যয়বহুল ব্রডগেজ লাইনের এই প্রকল্প বাস্তবায়নে খরচ হয়েছে 37,125 কোটি টাকা। সাবিত সারওয়ার, এখন। যুক্তরাষ্ট্রে জিএসপি সুবিধা পেতে হলে শ্রমিকদের নানামুখী অধিকার সুরক্ষা দেয়া ছাড়া উপায় নেই বলে মন্তব্য করেছেন বাণিজ্য বিষয়ক উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। যুক্তরাষ্ট্রের শ্রম বিষয়ক বিশেষ প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ শেষে বাণিজ্য উপদেষ্টায় কথা বলেন। আশা করেন শ্রম খাতে যে সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার, সেটা হলে জিএসপি সুবিধা পেতে সহায়ক হবে। সকালে সচিবালয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের শ্রম বিষয়ক বিশেষ প্রতিনিধির সাথে বৈঠক করেন বাণিজ্য উপদেষ্টা। পরে এ নিয়ে ব্রিফিংয়ে বলেন, শ্রম অধিকার বিষয়ে 11 দফা বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়েছে। আর বাণিজ্য সচিব বলেন, শ্রম নিরাপত্তা, ন্যূনতম মজুরি বাস্তবায়ন, শ্রমিক
সংগঠন করার অধিকারের বিষয় নিয়ে আলোচনা হয়েছে। যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশাধিকার আরও বাড়ানোর উপর জোর দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। ইউরোপীয় ইউনিয়নের ডিউটি ও কোটা ফ্রি সুবিধা আছে বাংলাদেশের, সেই সুবিধা যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশ। শ্রমিকের অধিকার নিয়ে আমরা কাজ করার জন্য আমাদের যে 11 দফা যে কর্মসূচি যেটা হয়েছে, এই কর্মসূচিকে বাস্তবায়ন করার ক্ষেত্রে আমরা আজকে বিশদভাবে আলোচনা করলাম এবং এই আলোচনাটা আমার ধারণা খুবই যুক্তিযুক্ত এবং দুজনের অবস্থানকে আমরা তুলে ধরেছি। জিএসপি পেতে গেলে আমাদের লেবার রাইটের যে এলিমেন্টগুলো আছে সেগুলোকে কমপ্লাই করার দরকার আছে এবং আমরা এগুলো কমপ্লায়েন্সের পরে অবশ্যই আমরা জিএসপি পাবো বলে আশা রাখি। অবশেষে নতুন একটি জলবায়ু চুক্তিতে সম্মত হয়েছে COP29-এ অংশগ্রহণকারী প্রায় 200টি দেশ। নতুন চুক্তি অনুসারে জলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবিলায় 2035 সাল নাগাদ অনুন্নত ও দরিদ্র রাষ্ট্রের জন্য বছরে $30,000 কোটি বরাদ্দের ঘোষণা দেওয়া হয়েছে। শনিবার আজারবাইজানের বাকুতে আলোচনার এক পর্যায়ে জলবায়ু চুক্তিতে বৈঠক থেকে বের হয়ে আসে অনুন্নত কয়েকটি দেশ ও দ্বীপরাষ্ট্র। তাদেরকে ছাড়াই স্থানীয় সময় রাত 2:30টার পর পর্যন্ত চলে আলোচনা। সামনে আসে নতুন এই চুক্তি। যদিও নতুন এই চুক্তি নিয়ে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। জাতিসংঘ জলবায়ু সম্মেলনে উন্নত দেশগুলোর কাছে বছরে $1,30,000 কোটি চেয়েছিল অনগ্রসর রাষ্ট্রগুলো, সেখানে মাত্র $30,000 বরাদ্দ পেয়ে খুশি নন তারা। শেষ করব এখন দুপুর, তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। শপথ নিলেন নতুন নির্বাচন কমিশন। নির্বাচনের দিনক্ষণ বলার সময় হয়নি, বললেন সিইসি। সবাইকে সাথে নিয়ে সুষ্ঠু নির্বাচনী লক্ষ্য। যে কোনো ধরনের চ্যালেঞ্জ আসুক, সংশ্লিষ্ট সবাইকে নিয়ে ইনশাআল্লাহ উই উইল ওভারকাম দোজ চ্যালেঞ্জেস। কয়েক ঘন্টা অবরোধের পর ডিএমপি কমিশনারের আশ্বাসে অবস্থান কর্মসূচি স্থগিত করল ব্যাটারি রিকশা চালকরা। রাজধানীতে তীব্র যানজটে ভোগান্তি। নির্বাচনের সাথে সংস্কারের সম্পর্ক নেই মন্তব্য মঈন খানের। সদ্য পাশ বেকারদের 1 বছর ভাতা দিতে চায় বিএনপি, বললেন খসরু। রাজধানীর মিরপুরে সিলিন্ডার বিস্ফোরণে নারী শিশুসহ দগ্ধ 7। নারায়ণগঞ্জে বসুন্ধরার মিলে গ্যাস বিস্ফোরণে দগ্ধ 10। শেষ করছি এখন দুপুর। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া যুক্ত থাকুন ফেসবুকে facebook.com/tv.ekhon আর ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।